গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হলো বৃহস্পতিবার, আমরা আছি পেহেলগামে। এখন হয়তো সকাল 6টা বা 6:30 বাজে। আর এই যে দেখো আমাদের হোটেল থেকে বাইরের ভিউটা, এটা দেখার জন্যই আমি সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। আমার যে কি ভালো লাগছে পেহেলগামে আসার পর, খুব ভালো লাগছে, আমি বেশ এনজয় করছি। আমি কালকে রাত থেকে ভেবে রেখেছি সকালবেলা উঠে আমি তাড়াতাড়ি করে জানলা দিয়ে এই ভিউটা দেখব। তোমাদেরকে এখানকার পরিবেশের অরিজিনাল ভয়েসটা শোনালাম। এখনও কেউ ঘুম থেকে ওঠেনি, কিন্তু আমি আনন্দের চোটে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। আমার শুধু মনে হচ্ছে আমি যদি এই এক টুকরো পাহাড়, এই এক টুকরো আকাশ, বরফ, আর এই যে দেখো যে ছোট্ট ছোট্ট এই যে টিনের চালার ঘরগুলো, এগুলো তুলে নিয়ে যেতে পারতাম আমার বাড়িতে, তাহলে খুব ভালো হতো। এমনিতেই কি আর কবিরা বলেন যে পৃথিবীটাকে সৃষ্টিকর্তা নিজের হাতে অনেক যত্ন করে বানিয়েছেন। দেখো সৃষ্টিকর্তার কি অকৃত্রিম ভালোবাসা, এখানে তো আর্টিফিশিয়াল কোনো কিচ্ছু নেই। তাও মনে হয় সব কিছু যেন কেউ একজন নিজের হাতে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছেন। আর আজকে আমাদের ব্রেকফাস্টে হয়েছিল বাটার ব্রেড আর সাথে ছিল কলা। তো সবাই নিচে দেখো ব্রেকফাস্ট করছে। এই তোমার শরীর ভালো আছে? আমরা ভালো আছি। আমরা বাটার টোস্ট খাচ্ছি। হ্যাঁ, এই যে আমাদের উদ্যোক্তা শিশু। আপনি খুব চাঙ্গা থাকেন। আমি হ্যাঁ, অলওয়েজ চাই। এখন সকাল 9টা বাজে, আমরা সবাই রেডি সাইট সিন করতে বের হব। আর আমার শ্বশুরবাড়ির লোকজনরা তো এখন সবাই একটু অসুস্থ আছে। আমি বললাম যে একটু হাই করো। আমার শ্বশুরবাড়ির লোকজনরা খুব গল্প করতে পারে, কথা বলতে পারে, কিন্তু ক্যামেরা অন করলে আর কেউ সেইভাবে কথা বলে না। তখন বলে তুমি কথা বলো, মুখ দেখাবো ওদের আর কথা বলতে হবে আমার। তা যাই হোক, আমি এখন এক এক করে সবাইকে জিজ্ঞেস করছি সবার শরীর ভালো আছে কি না। বড়দাকে জিজ্ঞেস করলাম যে বড়দা ভালো আছেন? বড়দা ওই যে হাত নাড়িয়ে বললো ভালো নেই। তারপর মেজদাকে জিজ্ঞেস করলাম, সবাইকে এখন জিজ্ঞেস করছি সবার শরীরের কন্ডিশন কী। আর আমি আজকে একটা নতুন রকমের ড্রেস পরেছি, কোয়ার্টস পরেছিলাম। আমার এক বন্ধু আমাকে বলেছিল এই ড্রেসটার সাথে আমি যেন হোয়াইট কালারের স্নিকার পরি, তো আমি ক্রিপার শুটা পরেছিলাম। তো আমার ওই বন্ধু আমাকে বলেছিল, তো সেই জন্যই আমি এই ভিডিওটা শেয়ার করলাম। আমার বন্ধুটা খুব অসুস্থ। রেডি হয়ে তারপর আবার আমাদের ওই পাশের হোটেলে যারা আছে তাদের সাথে আমি গল্প করতে চলে গেলাম। আমি তো ঘুরে ফিরে সবার সাথে এইভাবেই গল্প করছি। সবাই আমাদের সফর সঙ্গী। ওদের এই জায়গাটা বেশ ভালো হয়েছে, আমাদের ওখানটা এতটা রোদ পড়ে না। আপনাদের এই জায়গাটা ভালো হয়েছে। না, আমি ওইখান দিয়ে তোমাদের সাথে কথা বলবো, ওইখান দিয়ে কথা বলবো। সারাদিন তো একসাথেই থাকি, সারাদিন তো একসাথেই থাকি। পরে ওই দোলনায় উঠবো। তোমাদের সবার শরীর ভালো আছে? আমরা এখন যাব চন্দনওয়ারিতে যাব। ওখানে মনে হয় বরফ আছে। হ্যাঁ, শিওর বলতে পারছি না। হ্যাঁ, নিয়েছি। তোমার জ্যাকেটটা ভালো হয়েছে এসে। হ্যাঁ, একদম মোটা, একদম ঠিক আছে। তো ইয়েরা জ্যাকেট নাও নি এসেরা? আরে তোমরা নাও নি? না, তুমি নিয়েছো? আমরা তো এখন গাড়িতে করে চন্দনওয়ারি যাচ্ছি। 4 চাকার যে ছোট গাড়িগুলো থাকে সেই গাড়িতে এখন যাচ্ছি। আর এই গাড়ির ভাড়া সম্ভবত 2300 বা 2500 টাকা নিয়েছে। এদের সাথে খুব বার্গেনিং করতে হয়, উল্টোপাল্টা মানে যা ইচ্ছা তাই টাকা চায়, বার্গেনিং করতে হয় প্রচণ্ড। ঘোড়াতে করেও যাওয়া যায়, কিন্তু ঘোড়াতে যাওয়া না খুব চাপের ব্যাপার।
বৈষ্ণোদেবীর মন্দির থেকে তো আসার সময় ঘোড়াতে করে এসেছিলাম, খুব কষ্ট হয়েছিল কিন্তু ঘোড়াতেও। শুধু মনে হচ্ছিল ঘোড়া মনে হয় এই মুখ থুবড়ে পড়ে যাবে। যখন ঘোড়া চড়াইয়ের দিকে ওঠে সেই সময় বডিটাকে পেছনের দিকে হেলে রাখতে হয়, আবার যখন ঘোড়া নিচের দিকে নামে সে সময় বডিটাকে সামনের দিকে ঝুঁকে রাখতে হয়। তারপর আবার ঘোড়ার গায়ে যেন পা না লাগে। আরে পা তো ঘোড়ার গায়ে লাগবেই। এবার যে আর কি ঘোড়ার চালক ছিল সে আমাকে শুধু বারবার বলে যাচ্ছে পা লাগাবেন না ঘোড়ার গায়ে, পা দুটোকে দূরে সরিয়ে রাখতে হবে। ঘোড়ার গায়ে পা লাগলে নাকি ঘোড়া পাগলামি শুরু করবে, ওই জন্য ঘোড়ার গায়ে পা লাগানো যাবে না। ওই সেদিন আসার সময় ওরা এসব বলছিল, তো ওই জন্য আমার সব মুখস্থ হয়ে গেছে। এখানে আবার এন্ট্রি ফি দিতে হয় পার হেড 50 টাকা করে। সব জায়গায় শুধু টাকার খেলা। কাশ্মীরে আসলে না পকেট ভর্তি করে টাকা নিয়ে আসতে হয়। আর আজকে আমি সামনের দিকে বসেছি তো সেই জন্য না খুব ভালো করে ভিডিও করতে পারছি। সামনের দিকে না বসলে না ভালো করে ভিডিও করা যায় না। আর আমি তো জানলার ধারটা তো পাই না, হয় কৃপা বসে নয়তো অর্জুন বসে, ওরা দুজন জানলার ধারে বসে, তো সেই জন্য আমি সেইভাবে জানলার ধারটা পাই না। আমাদের প্রথম ভিউ পয়েন্টে চলে এসেছি, তো এখানে এসে তো সবাই বেশ আনন্দ পাচ্ছে। চারদিকটা যে কি অপূর্ব লাগছে। আর তোমরা তো বাইরের দিকটা দেখে বেশ বুঝতে পারছো যে এসব জায়গায় অনেক সিনেমার শুটিং হয়েছে। তো আমরা আজকে সেই সব জায়গাতেই যাব, যেসব জায়গাতে সিনেমা হয়েছে সেই সব জায়গাগুলো আমাদেরকে দেখাবে। পাহাড়ের ফাঁকে ফাঁকে দেখলাম ছোটোখাটো দু একটা ঝুপড়ি টাইপের ঘর, যাদের সাথে লোকালয়ের সেরকম একটা সম্পর্ক নেই। তো ওগুলো দেখে আবার আমার জানতে ইচ্ছে করলো যে ওগুলো কিসের ঘর। ওগুলোকে দেখে তো আর্মি ক্যাম্প মনে হচ্ছে না বা টেন্টও মনে হচ্ছে না। তারপর ড্রাইভার দাদাকে জিজ্ঞেস করলাম, সে বলল যে যারা বকরি চড়ায় আর কি, মানে এই যে এখানে অনেক ভেড়া তারপর ছাগল এসব রয়েছে, তো ওগুলো যারা পোষে তো তারা নাকি 2-3 দিনের জন্য বাড়িঘর ছেড়ে ওই ছাগল ভেড়া নিয়ে পাহাড়ের উপরে উঠে চলে আসে, তারপর ওই 2-3 দিনের জন্য ওই ঝুপড়ি ঘরগুলোতে থাকে। একবার ভেবে দেখো পাহাড়ের মানুষ কতটা পরিশ্রমী হয়। যেখানে আমরা গাড়ি ছাড়া পাহাড়ে এক বিন্দু নড়তে পারি না, আর সেখানে তারা মাইলের পর মাইল রাস্তা ওই ছাগল ভেড়া নিয়ে পাহাড়ের একদম টপে উঠে যায়। আর রেস্ট নেওয়ার জন্য ওই পাহাড়ের মাঝে মাঝে ছোট ছোট ঝুপড়ি ঘর থাকে। আমরা যে এখানে কত ফটো তুললাম, এই একটা জায়গাতে এসেই আমাদের মোবাইলের স্পেস শেষ হয়ে গেছে। ভিডিওগুলো কিন্তু সেরকম ভালো আসেনি, ভিডিওতে কিন্তু অত ভালো বোঝা যাচ্ছে না। এত সুন্দর, মানে নিজের চোখে না দেখলে এগুলো বিশ্বাস করা যায় না বা বোঝানোও যায় না। এখানে মানে দেখলে মনে হয় ওই কি পাহাড় আকাশ, কিন্তু এখানে আসলে পরে ফিলিংসটাই অন্যরকম চলে আসে। এত সুন্দর জায়গা। আমাদের তো ফার্স্ট ভিউ পয়েন্ট দেখা হলো, তারপর চলে এসেছি সেকেন্ড ভিউ পয়েন্টে। তো এখানে আবার বরফ আছে, আমি বরফের উল্টো দিকে বসে রয়েছি। আমার উল্টো দিকে এই যে দেখো, এই যে বরফের পাহাড়। তো আমি ভাবছিলাম যে বরফে আমি উঠবো না, কারণ ওই বরফে পা দিলে না পা দেখছি ভিতরে ঢুকে যাচ্ছে। তো আমার সব কিছুতে ভয়, আমি তার জন্য ওই পাশে না বসেছিলাম। আমার বর এসে আমাকে ঠেলে জোর করে তারপরে এই বরফের উপরে ওঠালো। একদম ঠেলতে আমাকে এই বরফের উপরে তুলেছে, জানো। অর্জুনের শরীর ভালো না, আজকে সকালবেলা ওর জ্বর এসছে, পেট গরম হয়ে গেছে, তো সেই জন্যই ওর জ্বর এসছে, পটি, বমি আর জ্বর। অর্জুনের এখন এই চলছে, আমাদের সাথে সবারই ওই একই অবস্থা। আর এই তো এখন আমার বর এখান থেকে কেশর কিনলো, কেশর নিয়ে এসেছিল এক ভদ্রলোক, তো তার কাছ থেকে কয়েক প্যাকেট কেশর কিনেছে। আর ওই দেখো কৃপা পূজার বরফের উপরে শুয়ে কত রকমের যে ফটো তুললো। আর আমি তো চাই দাঁড়াতেই পাচ্ছি না, আমি একবার পড়েও গিয়েছিলাম বরফের মধ্যে।
তারপর ছর্দির হাত ধরে আস্তে আস্তে নেমে এসেছি। এখানটা জানো কত রকমের খাবার বিক্রি করছিল, কিচ্ছু খেতে পারিনি, পেটের যা কন্ডিশন কিচ্ছু খাইনি। তারপর একটা সফটি কিনলাম, অর্জুনকে একটুখানি দিলাম, আমি খেলাম, তারপর কৃপা, পূজা, বর্দি, এই আমরা আর কি সবাই একটু একটু ভাগ করে খেলাম। অর্জুনের শরীরটা ভালো নেই, না হলে ও বরফের মধ্যে অনেক আনন্দ করত। আমরা এবার থার্ড ভিউ পয়েন্টে চলে এসেছি, আর এটা হলো বেতাব ভ্যালি। তো এর ভিতরেও যাওয়া যায় ঘোড়া নিয়ে, কিন্তু আমরা না আর ওখানটায় যাইনি। ওই ঘোড়া নিয়ে নিচের দিকে নেমে ওই ভিতরে আগানে বাগানে আর ঘোরার মতো শক্তি নেই। আমরা এখানে দাঁড়িয়েই দূর থেকে দেখলাম। এখানে বেতাব সিনেমার শুটিং হয়েছিল, সানি দেওল আর হলো কি অমৃতা সিং। একটা বেশ হিট গানও আছে এই বেতাব সিনেমার মধ্যে। আমি এই সিনেমাটা দেখেছি ছোটোবেলায়। বজরঙ্গি ভাইজানের সিনেমার শুটিংও এখানে হয়েছে। এইসব দেখে টেকে আমরা আবার চলে আসলাম হোটেলের রুমে। 2:12 বাজে আমরা হোটেলে চলে এসেছি। আর গাড়ির ড্রাইভার দাদারা এত তাড়া দেয়, তাড়াতাড়ি তাড়াতাড়ি 10 মিনিট 1 ঘন্টা এর মধ্যে চলে আসতে হবে, এরকম তাড়া দেয়। যদিও আমাদের কারো গায়ে কোনো শক্তি ছিল না, এনার্জি ছিল না, তো আমরা তার আগেই চলে এসেছি, ওই সময়ের আগেই আমরা চলে এসেছি। ফোঁটা ফোঁটা বৃষ্টি হচ্ছে জানো তো। কালকে রাতের বেলা আমি এখানে অনেকক্ষণ সময় দাঁড়িয়েছিলাম, তখন আমি ভালো করে দেখতে পাইনি। ওই যে এখনও শোনা যাচ্ছে নদীর শব্দ। হেবি ভালো লাগে এই জায়গাটা জানো তো। ওই যে ঝর্ণার শব্দটা শোনা যায় তো, নদীর শব্দটা, ওটার জন্য বেশি ভালো লাগে। হাওয়া দিচ্ছে, আর এর মধ্যে জানো তো চাষ করে, এই যে জমিগুলো দেখতে পাচ্ছ, এর মধ্যে মনে হয় আলু চাষ করে, তারপরে বিভিন্ন রকমের শাক পাতা ওগুলো চাষ করে। দিনের বেলা তো সমস্ত কিছু দেখতে ভালোই লাগে, কিন্তু রাতের বেলার সৌন্দর্যটা না বেশি টানে, কেমন যেন একটা মায়াবী টান থাকে, আমার সেটাই বেশি ভালো লাগে। রাতের বেলা যখন আমি কালকে একা একা দাঁড়িয়েছিলাম এত ভালো লাগছিল, আমি এখনও মিস করছি। মনে হচ্ছে কখন রাত হবে, সন্ধ্যা হবে, আমি আবার এখানে এসে দাঁড়াবো। রান্না হয়ে গেছে, চিকেন রান্না করেছে মনে হয় আজকে। সবার যা পেটের অবস্থা, আমি তোমাদেরকে দেখাচ্ছি কোথায় রান্না করছে। হ্যাঁ, এই যে আমার রান্নার লোকেরা, আমাদের এই হলো খোকনদা, উনি মনে হয় রান্না বান্না করে, খুব ভালো রান্না করে। আর এই যে রান্নার দিদি, আরেকজন কোথায়? হ্যাঁ, এখন স্যালাড কাটছে। আমরা এখন খেতে বসলাম, লাউ ঘন্ট করা হয়েছে বড়ি দিয়ে, তারপর তো ডাল বেগুন ভাজা রয়েছে। ये देखो इसमें किनारा आएगा है, इसमें किनारा आएगा, ये देखो वाटर बीच में बूटी, बस 4 कोने पे 4 फूट। ये किनारा वाला आएगा, एकदम सॉफ्ट चीज, प्योर गर्म वाला। वो सिलिकॉन वाला नहीं है, वो फाइबर का, वो नहीं है। ये भी इसका कलर आएगा। इसका रेट कितना है भैया? वो 1200 का, समझ के बोलिए। वो 1200 का, ये 1000 का। ये पर ही तो आप गड़बड़ कर देते। লাউ ঘন্ট, ডাল বেগুন ভাজা, তারপর মাংস, এসব দিয়ে ভাত ঠাত খেয়ে তারপর এখানে বসে আমরা সবাই গল্প করছিলাম। গল্প করব আর কি, এদের জ্বালায় তো গল্পই করা যায় না। একটু পরপরই দেখো এরকম 3-4 জন শাল, চুড়িদার পিস এগুলো নিয়ে চলে আসে, আর ভীষণ নাছোড়বান্দা, কিছুতেই কথা শোনে না। আমরা নিজেরা গল্প করছি, ওদিকে ফিরেও তাকাচ্ছি না, তাও শুধু বেহেনজি করে পটিয়ে পাটিয়ে যে করে হোক জিনিসপত্র গছাবেই। আমরা তো গ্রুপে অনেক লোক ছিলাম, ওরা কিন্তু বেশ ভালোই আমাদের কাছে সেল করে গেল। তো আমি যদি অত ডিটেলসে দেখাতে যাই তাহলে তো ব্লগ বড় হয়ে যাবে, সেই জন্য আর তোমাদেরকে সেসব দেখাতে পারিনি। বিকালের টিফিনে হয়েছিল চিকেন পাকোড়া খেয়ে তারপরে আমরা আবার বাইরের দিকে ঘুরতে চলে গেলাম। এখন রাত 11:30 বাজে। ওই সময় চিকেন পাকোড়া খাওয়ার পরে আমরা আশপাশটা একটু ঘুরে ফিরে দেখলাম। প্ল্যান ছিল এখানের মার্কেটে যাব, কিন্তু পরে সেই প্ল্যানটা ক্যান্সেল করা হলো। আমরা অর্ধেকটা রাস্তা গিয়ে ফিরে এসেছি, কারণ ওখানে গেলেই কিছু না কিছু কেনাকাটা করা হবে। আমার তো আগে থেকেই অনিচ্ছা, আর যার জন্য আমি পয়সা নিয়ে বের হইনি। আমি ভাবছিলাম যে সবাই কিনবে, আমি দেখবো, পয়সা নিয়ে বের হবো না। তো ওখানে যাওয়ার পরে আবার সবাই সেই ওই আমার একই ডিসিশনে চলে আসলো। সবাই বললো হ্যাঁ ওখানে গেলে কেনাকাটা হবে, তার থেকে না যাওয়াই ভালো, কারণ আমরা শ্রীনগরে যাব, তো সেখানে বড় বড় দোকান রয়েছে, ওখানে গিয়ে ভালো করে দেখে শুনে এটা ওটা কিনতে পারবো।
তারপরে আর আমরা মার্কেটের দিকে যাইনি, আশপাশটা একটু ভালো করে ঘুরে দেখলাম। আর আজকে জানো তো খরমুজা খেয়েছি, এখানে সেই দেখি খরমুজা পাওয়া যায়। আমি খরমুজা নাম শুনেছি এর আগে, কিন্তু কখনো খেয়েও দেখিনি আর চোখেও দেখিনি। ফার্স্ট টাইম দেখলাম, পাঞ্জাবেও দেখেছি, এখানে এসেও দেখলাম। তো একটা খরমুজা আনা হয়েছিল, সেটা খাওয়া হলো। আর গল্প গুজব করছি সবার সাথে, এই ঘর ও ঘর সে ঘর, সবার সাথে গল্প গুজব করছিলাম। তো অর্জুনের আবার জ্বর এসছে এই রাত 8টার দিকে, জ্বর, পটি, বমি সব একসাথে। ওষুধের পর ওষুধ খাওয়াচ্ছে, এইমাত্র ঘাম দিল। আর আমার খাবারটা আমি আজকে ঘরে নিয়ে এসেই খেলাম, আমি যাইনি, কৃপা আমার জন্য নিয়ে এসছে। অর্জুনের জ্বর ছিল তো ওই সময়, সেই জন্য যাইনি। অর্জুনের জ্বরটা ছাড়ার পরে এই আমি ভাতটা খেলাম। রাতের জন্য রান্না হয়েছে ভাত, ডাল, পাঁপড় ভাজা। আর কি খেয়েছে কিপা? ডিম খেলাম, তারপর চাটনি দিয়েছে, দুপুরে একটুখানি মাংস ছিল, বাচ্চাদেরকে আবার মাংস দিয়েছে। আর বাঁধাকপির তরকারি রান্না করেছিল নাকি? আর ওই অর্জুন কিছু খায়নি, তো আমি ওই চাটনি ফাটনি ওসব খাইনি, ডিম দিয়ে ডাল দিয়ে আর একখান পাঁপড় ভাজা দিয়ে ভাত খেলাম। বাকি পাঁপড় ভাজা আর তারপরে ওই চাটনি ফাটনি অর্ধেক ভাত সব পড়ে রয়েছে। টিপা আমার জন্য ভাত কমই নিয়ে এসছে, এইটুকুই নিয়ে এসছে, কিন্তু সেইটুক ভাতও খেতে পারিনি। মানে চারদিকে এত খাবার, এত কিছু, তাও আমরা কেউ খেতে পাচ্ছি না। আমাদের কি কন্ডিশন চলছে বুঝতে পারছো? সবাই শুধু সেই নিয়ে হাসাহাসি আর গল্প হচ্ছে। অর্জুনের জ্বর তো, ওই জন্য মনটা ভালো লাগছে না। ছেলেটা এত আনন্দ করতে ভালোবাসে, এই দেখো জ্বরের ঘোরে শুধু উল্টো পাল্টা বকছে। তো যাই হোক বন্ধুরা, জ্বর হলেও এখন আর কিছু করার নেই, এইভাবেই টেনে টুনে চালাতে হবে। কালকে দেখি যদি একটু সুস্থ হয়, আজকে তো ওষুধ খেলো, আর জ্বরটা তো আজকে সকাল থেকেই এসছে। তো চলো বন্ধুরা, এখন ব্লগ শেষ করে দিচ্ছি, এখন শুয়ে পড়ি, আবার কালকে সকালে বেরোতে হবে। জার্নির উপরে জার্নি হয়ে যাচ্ছে, ওই জন্যই সবাই এত ক্লান্ত, সবার এত শরীর খারাপ। তাহলে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আবার আগামীকাল দেখা হবে। টাটা বন্ধুরা, গুড নাইট। আজকে আমি জানো তো আর ওইখানটাতে যাইনি, ওই যে অন্ধকার ওই জায়গাটাতে, ওই পাহাড় দেখতে আর যাইনি অন্ধকারের মধ্যে। ওর জন্য শরীরটা ভালো নেই তো, সেই জন্য আর আমার যেতে ইচ্ছে করলো না। কিন্তু আমি রাত 8টা অবধি সবার সাথে গল্প করেছি। ওইখান থেকে আসার পর আমি আর হোটেলের রুমে আসিনি, একবার না দুবার জানি ওই কী জিনিসপত্র রাখতে এসেছিলাম, দাঁড়ানোর উপরে ওই জিনিসপত্র রেখে টেকে আবার আমি চলে গেছি, সবার সাথে গল্প করছিলাম এই 8টা অবধি। ওর জন্য শরীর ভালো থাকলে আমি হয়তো এখনও বাইরে থাকতাম, ওখানে বসে থাকতাম। তো গুড নাইট বন্ধুরা।